বহুদিন ধরে গ্রীষ্মের দাবদাহ চলার পর হঠাৎ একদিন আকাশ কালো করে নেমে আসে বহু আকাঙ্ক্ষিত বাড়িধারা। তেমনি গত 4 জুনের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশে বহু আকাঙ্ক্ষিত নানা জল্পনা কল্পনার নিষ্পত্তি ঘটালো ঠিকই, কিন্তু এক পশলা কালবৈশাখীর বৃষ্টিতে সাধারণ তাপমাত্রা কমে কি? না, কমে না। তেমনি নির্বাচনের এই ফলাফলে আপনার আমার জীবনের তাপমাত্রার বিশেষ কিছু পরিবর্তন হবে বলে মনে হয় কি? আপনি কি বলেন? আপনি না বললেও সময় তা বলে দেবেই, এবং তাই আমার বিশ্বাস। চাইলে আবার ফিরে আসতে পারি এই আলোচনায়। আজ তবে এটুকুই থাক। সামাজিক ও অর্থনৈতিক ভেদাভেদ ভুলে সমাজের নানা শ্রেণীর মানুষের মধ্যে ভ্রমণ প্রবণতাটা হঠাৎ খুব বেড়ে গেছে। এর জন্য অবশ্য পাড়ায় পাড়ায় গুজিয়ে ওঠা ট্রাভেল গ্রুপগুলো অনেকাংশে দায়ী। তাদের ফেসবুক বা মেটা বিজ্ঞাপনের সৌজন্যে আর ট্রাভেল ব্লগ তৈরি করার কারণে এখন খেয়ে বা না খেয়ে মাসে একবার অন্তত ফর্দ মিলিয়ে বেড়াতে যাওয়া চাই, না হলে যেন মান থাকে না। তেমনি এক ভ্রমণ কাহিনী ও ব্লগের দর্পণ ঝলকের প্রতিফলন পেতে আসুন শুনুন আজকের গল্প মানুষে মানুষ। শেষ অবধি শুনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অরিত্রর সাথে মানুষের রাতে ট্রাভেল ব্লগটা ইউটিউবের ওর ঘুরঘুরে পোকা চ্যানেলে গতকাল আপলোড হবার 24 ঘন্টার মধ্যেই নাকি 1200 ভিউ আর 800 লাইক পেয়েছে বলে খবর পেলাম। আজকাল ব্লগগুলোর যা ছিঁড়ি হয়েছে, যা পারে ছাইপাঁচ ভিডিও দিয়ে ভরালেই ব্যাস, কয়েক হাজার ভিউ আর লাইক পেতে মোটেই সময় লাগে না। আসলে মানুষ এখন মুড়ি মিছিরির পার্থক্যটাই বোঝে না। গুণ দেখার আগে রূপ দেখেই হাততালি দেয়। যাই হোক, ঠিক করলাম রাতে খাবার পর জমিয়ে বসে ভিডিওটা একবার দেখব। মাত্র 8 ঘন্টার ভিডিও, কিন্তু দেখে বুঝতে পারলাম এই ভিডিওটা বানাতে কি পরিশ্রমটাই না করতে হয়েছে ছেলেটাকে। সত্যি ও সৃষ্টিশৈলী দেখলে অবাক হয়ে যেতে হয়। দেখা গেল শুরুতে সে জানাচ্ছে যে আসামের উত্তরে অবস্থিত মানস নদীর অববাহিকায় উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এক অভয়ারণ্য হলো মানস। আকাশপথে গুয়াহাটি হয়ে আর রেলপথে নিউ বঙ্গাইগাঁও বা বরপেটা হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় মানসে। নানা মাপের নানা দামের জঙ্গল সংলগ্ন লজ বা রিসর্টের অভাব নেই সেখানে। তবে আগে থেকে বুক করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বছরের অক্টোবর থেকে এপ্রিল মানুষ বেড়াতে যাওয়ার পক্ষে আদর্শ সময়। দেশের বাকি জায়গার এপ্রিলের শেষে তাপমাত্রা যখন 40 ডিগ্রি পেরিয়েছে, মানুষের মধ্যদিনের তাপমাত্রা মাত্র 30-32 ডিগ্রির ওপরে ওঠে না। রাতে অবশ্য 24-এর নিচেই থাকে। খুব বেশি মুখরোচক চটকদার খাবার দাবারের সংস্থান না থাকলেও পেট ভরা খাবারের অভাব বোধ হবে না সেখানে। তবে হ্যাঁ, ব্যক্তিগত পছন্দের ও প্রয়োজনের সমস্ত দ্রব্য সামগ্রী আগেভাগে হিসেব করে সঙ্গে করে নিয়ে যাওয়াটাই শ্রেয়। আশেপাশের দোকানপাটে তেমন বিশেষ কিছু একটা চোখে পড়ে না। এরপর ধীরে ধীরে তার এই স্বতন্ত্র ব্লগের এক অনবদ্য পরিচয় চলন্ত ভিডিওটাতে ক্রমশ ফুটে উঠতে থাকে। সে এক অদ্ভুত উপায়ে জঙ্গলের গাছে গাছে ক্যামেরা আর সাউন্ড রেকর্ডার বেঁধে রেখে দিনের আলোয় ও রাতের আঁধারে পশু পাখিদের চলাচল ও কথোপকথন রেকর্ড করেছে। তারপর সে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারিগরির সাহায্যে সেই সব কথোপকথন মানুষের বোধগম্য ভাষায় অনুবাদ করে এই ভিডিওতে পোস্ট করেছে। এর ফলে মানুষের জীবজন্তুদের মনে সেখানে বেড়াতে যাওয়া মানুষদের সম্পর্কে এক পরিচ্ছন্ন ধ্যান ধারণা সহজেই সামনে আসে। আমরা বুঝতে পারি যে মানুষের আসল জন্তু জানোয়ার বা মানুষ ঠিক কারা, যারা সাফারি করতে গেছে নাকি সাফারি করে যাদেরকে দেখতে গেছে। ভিডিওর পরবর্তী পর্ব শুরু হয় অভয়ারণ্যের অনতি দূরে বয়ে চলা, না মজে যাওয়া বেকি নদীতে নৌকো ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে।
সাকুল্যে 2 কিলোমিটার দীর্ঘ এক আধা শুকনো মজে যাওয়া নদীর বুকভর জমা জলে মাথাপিছু 100 টাকা খেসারত দিয়ে ছোটবেলায় দেখা প্লাস্টিকের গামলায় কর্পূর ভরা নৌকো চালনার মতো নৌকোবিহারের মজা দেখতে বা নিতে মন্দ লাগে না। আশেপাশে দেখা যায় বেশ কিছু চা, লেবু জল, ফুচকা, চটপটির ছোট ছোট দোকান। তবে সব পাওয়াকে ছাপিয়ে বেকির পশ্চিম পারে আকাশ রক্তিম করা এক অনবদ্য সূর্যাস্তের অবিস্মরণীয় দৃশ্য সকলকে মাতোয়ারা করে দেয়। তবে ভ্রমণার্থীদের কথা ভেবে তৈরি করা কোনো বসার জায়গা বা পানীয় জলের ব্যবস্থা বা প্রসাধন স্থল চোখে পড়ে না। দেখতে দেখতে পশ্চিম দিগন্তে আবির ছড়িয়ে সূর্য ডোবে। ক্যামেরার লেন্স তখন ফ্লাশ লাইট জেলে আলো আঁধারি ফেরার পথে ফোকাস করতে থাকে। রাস্তার বাঁ পাশে চোখে পড়ে বৈদ্যুতিক তারে ঘেরা দিগন্ত বিস্তৃত জঙ্গল সংলগ্ন বিশাল এক তৃণভূমি। হয়তো হাতি, গন্ডার, বাইসনদের কাছাকাছি আসার সম্ভাব্য অন্তরায় সৃষ্টি করতে এর আয়োজন। ব্যাকগ্রাউন্ডে অরিত্রর বক্তব্যে প্রকাশ পায়, রাতে ঘুম ভেঙে চকলেট বোমা ফাটানোর শব্দ শুনে তার বুঝতে অসুবিধে হয়নি যে বুনো হাতির পাল মধ্যরাতের আঁধার ভেদ করে রিসর্টের প্রায় দোরগোড়ায় এসে হাজির হয়ে গিয়েছিল। বোমার শব্দে ভয় পেয়ে তারা জঙ্গলে ফিরে গেছে। গেটের ভেতরে প্রবেশ করলে যে কি হতো তা সহজেই অনুমেয়। পরের দিন সকালে ক্যামেরা উন্মোচিত হয় জঙ্গলের প্রবেশ পথে সুরক্ষা বেষ্টনীর প্রহরীদের এক গুমটির সামনে। দলের সবাইকে দেখা যায় সংক্ষিপ্ত পোশাক আশাকে, প্রায় সবারই পিঠে ব্যাকপ্যাক, হাতে ক্যামেরা, মাথায় টুপি, চোখে রোদ চশমা আর পায়ে স্নিকার, অনেকটা বিদেশি পর্যটকদের সাজে। জানানো হয় মানুষের এই জঙ্গলে প্রবেশ করতে হলে, বিশেষ করে ভুটান সীমান্ত পেরিয়ে সেখানকার এক ছোট পাহাড়ি গ্রাম প্যানব্যাং দর্শন করতে হলে সঙ্গে কি কি পরিচয়পত্র রাখার প্রয়োজন। তবে অবাক লাগে শুনতেই যে এইসব জঙ্গল প্রহরীদের ভারতীয় আধার কার্ডে উল্লেখিত শুধুমাত্র শেষের 4টি নম্বরের পর্যাপ্ততা সম্বন্ধে যথাযথ সূচনাটা কিন্তু যথেষ্ট অভাব। ফলস্বরূপ সেই ধরনের আধার কার্ডের মালিকদের হয়রানির কথা উল্লিখিত হয়। তাছাড়াও সামান্য এক পকেট সাইজের ক্যামেরার জন্য 100 টাকা আদায় করে রসিদ না দেওয়া আর ফলস্বরূপ পথে দেরি হওয়া, মনে হয় প্রহরীদের এই ধরনের অযৌক্তিক আচরণই অনেককে অসততার আশ্রয় নিতে উস্কানি দেয়। যাই হোক, দেখতে দেখতে হঠাৎ সামনে এসে পড়া 2 শাবক সহ এক হস্তিনীর পর্যটকদের পিঠে করে জঙ্গলে গন্ডার দেখতে নিয়ে যাওয়ার দৃশ্য চিন্তার বিষয়কে পরিবর্তন করতে তাকে সাহায্য করে। ব্যাস, এবারে সব বাধাবিঘ্নকে উপেক্ষা করে বহু প্রতীক্ষিত জঙ্গল সাফারি শুরু হয়। খোলা ক্যামেরা লেন্সের দুপাশে ছুটে চলা জঙ্গলের মন জুড়োনো ঘন সবুজকে হাতছানি উপেক্ষা করে ক্যামেরার মালিক হুট খোলা জিপসিতে বনবাসী অজানা পশু পাখিদের সন্ধানে ছুটে চলে। তার সঙ্গী হয় পাশ কেটে যাওয়া জঙ্গলি বাতাসের সাঁই সাঁই খড়খড় শব্দ আর জঙ্গলি ঝিল্লির এক নাগারে তানপুর আর এক অদ্ভুত সঙ্গতে করবে রকমের পাখিদের ডাক। জঙ্গলে রেবড়ো খেবড়ো কাঁচা রাস্তায় চলন্ত হুটখোলা জিপসিতে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ন্ত্রণ করাটা যদিও মোটেই সহজ কাজ নয়, ক্যামেরাম্যান তার কুশলী হাতের জাদুতে অবশ্য সেটা বুঝতে দেয়নি। তবে জিপসি ভ্যানে থাকা সঙ্গের পর্যটকদের অকারণে কোলাহলের কারণে জঙ্গলের নিস্তব্ধতা উপভোগে নিঃসন্দেহে ব্যাঘাত ঘটায়। তার ব্যাকগ্রাউন্ড ধারাভাষ্যে উঠে এসেছে যে জিপসি ভ্যানের চালক থেকে থেকেই গাড়ির গতি কমিয়ে বা থামিয়ে আশেপাশের নানা পশু পাখিদের উপস্থিতির প্রতি ইশারায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তাতে মাঝে মাঝে কোথাও বা চোখে পড়েছে গাছের কোটর থেকে মুখ বার করা এক কৌতূহলী গিরগিটি, কোথাও বা পলায়নরত এক সন্ত্রস্ত পেখম তোলা ময়ূর, ঝোপের আড়ালে লুকিয়ে থাকা চঞ্চল এক স্পটেড ডিয়ার, চোখ রাঙিয়ে দাঁড়িয়ে থাকা এক রক্তচক্ষু বাইসন, এক পাল জলে ডোবা বুনো মোষ, মন কাড়া এক বাহারি রঙের বনমোরগ, গাছের মগডালে বসা একজোড়া সবুজ টিয়া দম্পতি বা বিশালাকার এক মালায়ান রাজা কাঠবিড়ালি। এছাড়াও বায়নাকুলার লাগিয়ে চোখে পড়েছে দূরে দূরে বুনো হাতির এক মস্ত বড় দঙ্গল বা ঘাস জমিতে বিচরণরত এক সুখী গন্ডার দম্পতি। ক্ষণে ক্ষণে শোনা গেছে সবার হাতে ধরা ক্যামেরার শাটার দাবানোর শব্দের সঙ্গে সঙ্গে অতি উৎসাহী পর্যটকদের অকারণ হইচই। ভ্যান চালকের মানা সত্ত্বেও সেই
অনভিপ্রেত কোলাহলের কোনো ঘাটতি দেখা যায়নি। এতে অবশ্য হিতে বিপরীতই হয়েছে। পশু পাখিরা ভয় পেয়ে সতর্ক হয়ে প্রকাশ্যে আসার বদলে ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়েছে। এবারে দেখা গেল মানস নদীর কুল ঘেঁষে তৈরি মাঠানগুড়ি আপার বাংলোতে ঘণ্টা দেড়েক বাদে শহর বিরতি ঘটেছে। সেখানে চওড়া সেই পাহাড়ি নদীর বাঁধ ভাঙা অফুরন্ত জলস্রোতের কলতানে আর নদীর দুপাশের নৈসর্গিক দৃশ্য সমাগমে কারোরই তার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার কথা মনে নেই। সবাই সেলফি বা দৃশ্য ক্যামেরাবন্দি করতে তখন ভীষণ ব্যস্ত। যতক্ষণে এক কাপ গরম চায়ের কথা সবার মনে পড়ল, ক্যামেরা প্যান করে বুঝিয়ে দিল অনতিদূরে চিনি গোলা সাদা রঙের যে ঠান্ডা তরল পদার্থটা একটা কাগজের কাপে করে 30 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে, তাকে আর যাই হোক চা নামে ডেকে খোদ আসামের বুকে বসে চায়ের অবমাননা করা চলে। সুতরাং সঙ্গে আনা বোতলের জলেই আপাতত সবাইকে তৃষ্ণা নিবারণ করতে হলো। ভুটান সীমান্ত আর মাত্র 2 কিলোমিটার দূরে। তখন তাদের হাতছানি দিয়ে ডাকছে। সবার মন তখন চায়ের বদলে ভুটানের স্থানীয় ডিস্টিলারি বা ব্রিওয়ারিজের বোতলজাত স্বল্প মূল্যের মদিরার আশায় মশগুল। পথে থামতে হলো ভুটান সীমান্ত পুলিশের চেকপোস্টে। দেশি রক্ষীদের পেরিয়ে আসার অভিজ্ঞতার নিরিখে বিদেশি রক্ষীদের বিনা প্রশ্নে তৎপরতার সঙ্গে সীমান্ত পার হতে দেওয়ার অনুমতি দিতে দেখে তাদের বিদেশি পর্যটকপ্রীতি ও কাজের বিষয়ে উৎকর্ষতার এক সহজ পরিচয় পাওয়া গেল। ক্যামেরা তখন তাক করেছে অনেকের এক সিমেন্টের তৈরি বাঘের পিঠে বসে সেলফি তোলার শিশুসুলভ আগ্রহের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে। এবারে ক্যামেরায় ধরা পড়ল জঙ্গলের এবড়ো খেবড়ো কাঁচা পথের বদলে পাহাড়ি রাস্তার চড়াই উতরাই। আশেপাশের দৃশ্যের প্রেক্ষাপট হঠাৎ এক আমূল পরিবর্তন লক্ষ্য করা গেল। ছোট্ট অথচ পরিচ্ছন্ন এই গ্রামীণ নগর প্যানব্যাঙে ভুটানি মানুষজন, দোকানপাট, চাটন, মনেস্ট্রি, গ্রামের স্কুল, গাড়ি ইত্যাদি দেখে পাওয়া গেল বিদেশি এক ভিন্ন পরিবেশের ছোঁয়া। সবাইকার পরিচয়পত্র অবশ্য অভিবাসন অফিসে জমা রাখা হলো। মিলল সেই স্থান ভ্রমণে 24 ঘন্টার বিনিপয়সার এক সাময়িক ছাড়পত্র। ফেরার সময় অবশ্য ফেরত মিলে গিয়েছিল সেই সব পরিচয়পত্র। সমগ্র বিষয়টাতেই ছিল একটা পেশাদারি মুন্সিয়ানার ছাপ। এবারে দেশি তীর্থযাত্রার নকলে অনেককেই দেখা গেল ব্যস্ত হয়ে পড়েছে ভারত থেকে আমদানিকৃত চকলেট ভুটানি ভেবে কিনতে। সঙ্গে ভুটানি লিকার বা জুমাই, আটপৌড়ে পোশাক আশাক, মশলাপাতি, বিয়ার, ফল, বাদাম ইত্যাদি তো আছেই। সামনে পথের দুটো বাঁককে ডাইনে বাঁয়ে রেখে সামান্য উতরাইতে নেমেই ঘটল মধ্যাহ্নভোজনের যাত্রা বিরতি। সারি করে দাঁড়ানো গাড়িগুলোকে পাশ কাটিয়ে ক্যামেরা উন্মোচিত হলো স্বর্গ থেকে মর্তে নেমে আসা প্রকৃতির পটে আঁকা মানস নদীর এক মনোরম বাঁকে। স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কাঠের তৈরি বাংলো বা রিসর্ট রয়্যাল মানস ইকোলজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সামনে বয়ে চলা মানস নদীর ফেনিজ জলরাশি আর পাখির ডাকে জঠর জ্বালা ভুলে সবাই বসে পড়ে নদীর কূলে এক টিলার ওপরে পাড়া চেয়ারগুলোতে। ক্যামেরা প্যান করে সামনের ছোট্ট টিলাটার ওপরে নদীর দিকে পেছন করে বসা অরিত্র সঙ্গিনীর দিকে। ধীরে ধীরে ক্যামেরা এই 360 ডিগ্রি ঘুরে রিসর্ট ও পারিপার্শ্বিক প্রাকৃতিক দৃশ্যের সামগ্রিক চিত্র প্রদর্শন করে স্থিমিত হয়ে আসে নদী বেষ্টিত সেই সঙ্গিনীর হাত নাক কাটা হাসি মুখের দিকে ফোকাস করে। এবারে খাবার ডাক পড়ে। মোটা ভুটানি চালের ভাত, ঘন কলাইয়ের থকথকে ডাল, আলু দিয়ে লাল লঙ্কার সবজি আর বাসি চালানি মাছ ভাজা দিয়ে সারা হয় মধ্যাহ্নভোজন নামক গাছের সাধনা। এবারে ফেরার পালা। তার আগে বেশ কিছু হুজুগে সহযাত্রীদের নিয়ে জিপসি ভ্যান ছুটে চলে অদূরে এক ছোট জলপ্রপাতের মানস নদীতে অসংযতভাবে ঢলে পড়ার মজা নিতে। ফেরার পথে অবশ্য খানিক ক্যামেরা বন্ধ করতে হয়। পাহাড়ি ও জঙ্গলের রাস্তায় হুড খোলা জিপসি ভ্যানের পর্যটকদের বিমালুম কাক ভেজা ভিজিয়ে হঠাৎ চারিধার কালো করে নামে আকাশ ভাঙা বৃষ্টি।
সঙ্গে আনা ছেঁড়াখোড়া প্লাস্টিকের শিট দিয়ে গাড়ির মাথা ঢাকার প্রয়াসে ঘাটতি থাকে না কালোকে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা বড়ই অপ্রতুল বোধ হয়। ক্ষণস্থায়ী বৃষ্টি ধরে যায় মিনিট বিশেকের মধ্যেই। সদ্য জলে ভেজা জঙ্গলে অসীম সবুজের সমারোহ এক নৈসর্গিক অনুভূতি এনে দেয়। সেই মুহূর্তে মনে হয় জঙ্গলের পশু পাখিদের সুখ সাময়িক হলেও তা মানুষের অনুভূতি বা তার বর্ণনার অনেক বাইরে। সে সুখে কোনো চাহিদা, দাবি, অধিকার বোধ, লোভ বা না পাওয়ার বেদনা নেই। সে সুখ সত্যই মনুষ্যকুলের বোধগম্যের অনেক বাইরের এক চেতনা। সেখানে ক্ষুধা আর শারীরিক মিলন ভিন্ন, বাকি জীবনটা এক অসীম অবসর, প্রশান্তি আর অনুভবের এক স্বর্গীয় সঙ্গম। আবার ক্যামেরা চালু হয় লোটাঝোড় ওয়াচ টাওয়ারের সামনে ঘাসে ঢাকা সমতল জমিটাতে এসে। দূরে দুটো পোষা হাতি কান নেড়ে ঘাড় দুলিয়ে ঘাস পাতা খেয়ে চলেছে। আলো আধারী জঙ্গলে আবার ঝলসে ওঠে হাতে হাতে ক্যামেরার ফ্ল্যাশ লাইটগুলো। পশ্চিম আকাশের রক্তিম আভাকে আংশিক ঢাকা দিয়েছে একদল কালো মেঘ। আবার বৃষ্টি নামতে পারে। এবারে ফেরার পালা। বন্ধ হয় ক্যামেরা আর অরিত্রর ধারাভাষ্য। ভিডিও শেষ হয় গল্পের শুরুতে বর্ণিত বন্য পশু পাখিদের কথোপকথনের যান্ত্রিক অনুবাদের সারাংশ দিয়ে। সেখানে তারা ঘোরতর উষ্মা প্রকাশ করেছে জঙ্গল দেখতে আসা তথাকথিত মানুষদের যে কোনো জীবজন্তু দেখতে পেলে বা নিদেন পক্ষে সামান্যতম দেখার ইঙ্গিত পেলেই তারস্বরে চিৎকার চেঁচামেচি করা বা ভেংচি কাটার প্রতি। জীবজন্তুদের ব্যক্তিগত গোপনীয়তাকে প্রাধান্য না দিয়ে সদাই ক্যামেরা বাগিয়ে তাদের ফটো বা ভিডিও নেবার জন্য হ্যাংলামি করা। জঙ্গলের আনাচে কানাচে প্লাস্টিকের ক্যারিব্যাগ বা জলের বোতল ফেলে যাওয়া, উচ্ছিষ্ট খাবার তাদের জন্য ফেলে রেখে যাওয়া, সারাদিন জঙ্গলে ঘুরে এসে সব শেষে বাঘ দেখতে না পেলে আফসোস করে বাকি জীবজন্তুদের দেখেও না দেখার ভান করে তাদেরকে অবজ্ঞা করা, সুযোগ পেলে নিরীহ জীবজন্তুদের হত্যা করে তাদেরকে বেছে দেওয়া বা খেয়ে ফেলা, নির্বিচারে জঙ্গল কেটে সাফ করে জীবজন্তুদের অধিকার ভুলে নিজেদের বসবাসের অধিকার প্রতিষ্ঠিত করা ইত্যাদি। সর্বশেষে বেজে ওঠে এক পোষা হাতির বিদায় সংবর্ধনার বৃহঙ্গন। সেই বৃহন শুনে বিদায় হয় সেই ভিডিওর শেষ লগ্ন। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। আজ বিদায় নিলাম। কোন এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচের গল্প চ্যানেলটিতে। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন। আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে mamaconsultants@gmail.com ইমেল করতে পারেন।